আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে। দশম অধ্যায়ের আমরা এই পর্বে যে বোর্ড সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটি ঢাকা বোর্ড 2020-এ এসেছে। তো তাহলে চলো আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি এবং উদ্দীপক থেকে ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেলি। এখানে কি বলছে দেখো, যে পি কিউ আর তিনটি ধাতব মৌল। আচ্ছা বুঝলাম, ভূত্বকে মৌলগুলোর প্রাপ্তিতার হার ক্রমবর্ধমান। তার মানে আমার ক্লু কিন্তু আমাকে এখানে বলে দিছে যে ভূত্বকে মৌলগুলোর প্রাপ্তিতার হার ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান বলতে বোঝানো হচ্ছে যে সিরিয়াল ওয়াইজ, হয়তো বা পি তারপরে কিউ তারপরে আর, এই সিরিয়াল অনুযায়ী আমরা ভূত্বকে মৌলগুলোকে পাচ্ছি। আচ্ছা, এরপরে বলতেছে যে পি মৌলটির পারমাণবিক সংখ্যা 19 মানে 19। পি মৌলটির পারমাণবিক সংখ্যা 19, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কত হবে? 19। তার মানে 19 কে পটাশিয়াম। তো এইখান থেকে কিন্তু দেখো আমাদের মানে ক্লু মানে পি কিউ আর মৌলগুলো আরও আমরা স্পষ্ট পেয়ে যাব। পি মৌল হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম ভূত্বকে কত পার্সেন্ট রয়েছে? 3%। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিউ কে ক্যালসিয়াম 4%, আর কে এফি কত পার্সেন্ট? 5%। সো 3, 4, 5 পটাশিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন, এই তিনটে মৌলকে এখানে আমাকে উদ্দীপকে বোঝানো হয়েছে। এবারে চলো আমরা আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, ক খ গ ঘ। তো ফার্স্ট কোশ্চেন ক, ঊর্ধ্বপাতন কাকে বলে? ওকে, সো দেখো, আচ্ছা, যে প্রক্রিয়ায় কোনো ঊর্ধ্বপাতিত কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, এদেরকে ঊর্ধ্বপাতন বলে। মানে কোনো একটা ঊর্ধ্বপাতিত পদার্থকে আমরা তাপ দিব, সেটা তরলে পরিণত হবে না, সরাসরি কিসে পরিণত হবে? সরাসরি সেটা বাষ্পে পরিণত হবে। সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে আমরা ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলতে পারি। গেল এটা। খ নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে, যে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে। অর্থাৎ তেজস্ক্রিয় আইসোটোপকে আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক কাজে ব্যবহার করতে পারি, অনেক কাজে সে ব্যবহৃত হয় তেজস্ক্রিয় আইসোটোপগুলো। এটা এখন আমাকে একটা প্রমাণ এখানে করতে হবে। আচ্ছা, সো এখন সেকেন্ড প্রশ্নে আমরা যাচ্ছি। দেখো সেকেন্ড প্রশ্নে কি বলতেছে। আচ্ছা, চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের একটা ব্যবহার আমরা এখন এখানে দেখাবো। নাম্বার 1 কি বলছে দেখো, দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায় ব্যথা হচ্ছে তা নির্ণয়ের জন্য টেকনিশিয়াম 99 এই আইসোটোপটা আমরা ব্যবহার করি। হাড় বেড়ে যেতে পারে, কোনো একটা হাড় সংক্রান্ত কোনো সমস্যায় টেকনিশিয়াম 99। নাম্বার 2 কি বলছে, যে টিউমারের উপস্থিতি নির্ণয় এবং তার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ কোবাল্ট-16 ব্যবহার করা হয়। কোবাল্ট-16 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষ ধ্বংস করে। অর্থাৎ এখান থেকে গামা রশ্মি নির্গত হয় এবং সেই গামা রশ্মি ক্যান্সার কোষকে ধ্বংস করে। গেল 3 নাম্বার, রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 ব্যবহার করা হয়। এটা রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় আমরা এটাকে ব্যবহার করি। 4 নাম্বার, আয়োডিন 131 থাইরয়েড গ্রন্থির ক্যান্সার কোষকলার বৃদ্ধি প্রতিহত করে। সুতরাং এ থেকে বলা যায় যে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ভূমিকা অপরিসীম। আমরা কিন্তু 4টা ব্যবহার এখানে উল্লেখ করেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আয়োডিন 131, ফসফরাস 32, কোবাল্ট-60 আর টেকনিশিয়াম 99। সো এরকম 4টা ব্যবহার আমরা, মানে 4টা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমরা এখানে উল্লেখ করেছি, যেগুলো আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন কাজে বা বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তার মানে বলা যায় কি, তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা অবশ্যই আমরা আমাদের রোগ নিরাময় করতে পারি। আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, যে সমীকরণ সহ কিউ ধাতুটির নিষ্কাশন প্রক্রিয়া বর্ণনা করো। কিউ ধাতুটিকে ক্যালসিয়াম, তার মানে সমীকরণ সহ ক্যালসিয়াম ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া এখানে বর্ণনা করতে বলা হয়েছে। ক্যালসিয়াম ধাতু আসলে কিভাবে নিষ্কাশন করা যায়। আচ্ছা, সো তোমাদেরকে মাত্র যে কথাগুলো বললাম, যে পি কিউ আর মৌল কিন্তু মূলত পটাশিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন। পটাশিয়াম রয়েছে 3%, ক্যালসিয়াম রয়েছে 4%, আয়রন রয়েছে কত পার্সেন্ট? 5%। 3, 4, 5। ঠিক আছে। আচ্ছা, এবারে আসো এখান থেকে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজবো। ক্যালসিয়াম ক্লোরাইড দেখো, তাহলে আমাদের এখানে মানে মূল ধাতুটা এখানে প্রশ্নে কার কথা বলা হয়েছে? আচ্ছা, প্রশ্নে কিউ ধাতুর কথা বলা হয়েছে। কিউ ধাতুকে, কিউ ধাতু হচ্ছে ক্যালসিয়াম। এখন এই যে ক্যালসিয়াম থেকে কিভাবে ক্যালসিয়াম নিষ্কাশন করা যায়, মূলত আমরা সেই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলবো, যে ক্যালসিয়াম থেকে কিভাবে ক্যালসিয়াম নিষ্কাশন করা যায়। প্রথমত ক্যালসিয়াম দুই জায়গা থেকে, মানে দুইটা আকরিক থেকে ক্যালসিয়াম নিষ্কাশন করা যায়। একটা হলো ক্যালসিয়াম কার্বনেট আর একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। তো আমরা হিসাবের সুবিধার জন্য বা আমাদের কাজটাকে একটু ইজিয়ার করার জন্য, সহজ করার জন্য আমরা এখানে কি নিচ্ছি, আমরা এখানে নিচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইড। এবারে দেখো এই ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙবো, ভাঙলে আমরা কি পাবো? ক্যাটায়ন হিসেবে পাবো ক্যালসিয়াম 2+,
অ্যানায়ন হিসেবে পাবো 2Cl মাইনাস, ক্যাটায়ন হিসেবে পাবো ক্যালসিয়াম 2 প্লাস, আর অ্যানায়ন হিসেবে পাবো 2Cl মাইনাস। আচ্ছা, গেল এটা। তো চলো এখন আমরা কি অ্যানোড এবং ক্যাথোডের দ্বারস্থ হব। আমরা জানি অ্যানোড এবং ক্যাথোড দ্বারা ক্যাটায়ন এবং অ্যানায়ন চার্জ মুক্ত হতে পারে। এখন আমাদের কাজ হবে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া করা। ওকে, সো তোমরা চিত্রটা দেখে নিয়েছো। ওকে, সো এখন কাজ কি দেখো, এখন কাজ হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াগুলো আমাদেরকে ভালো মতো বোঝা। ওকে, সো এখান থেকে দেখা যাচ্ছে, দেখো অ্যানোড বিক্রিয়া কি হচ্ছে, আমাদের এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের দুইটা ক্লোরাইড আয়ন, ফার্স্টে তুমি এখানে ভেবে কাজ করতে পারো, Cl আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ফার্স্টে কি হবে, Cl হবে। Cl আয়ন একটা ইলেকট্রন ত্যাগ করে ফার্স্টে Cl হবে, এবং দুইটা ক্লোরাইড আয়ন তারা দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। সো যদি আমরা এটাকে এভাবে দেখাই, 2Cl মাইনাস আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, Cl2 তে পরিণত হবে। 2Cl মাইনাস আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে Cl2 আয়নে পরিণত হবে। আচ্ছা, এটা গেল অ্যানোডের জারণ বিক্রিয়া। ক্যাথোডের বিজারণ বিক্রিয়া কি হবে বলতো, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া ক্যালসিয়াম 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। ক্যালসিয়াম 2 প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম ধাতুতে পরিণত হবে। ওকে, তো আমাদের মূলত দরকার ছিল কিন্তু ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, কারণ ধাতু নিষ্কাশন আমরা করব। ধাতু নিষ্কাশনে কি দরকার সবথেকে বেশি, ধাতু নিষ্কাশনে সবথেকে বেশি দরকার ক্যালসিয়াম যে ইলেকট্রন গ্রহণ করে, ক্যালসিয়াম যে বিজারিত হচ্ছে, বিজারিত হয়ে সে কি হচ্ছে, ক্যাথোড তড়িৎদ্বারে ধাতু হিসেবে জমা হচ্ছে। আর অ্যানোড তড়িৎদ্বারে ক্লোরিন জারিত হয়ে সে ক্লোরিন গ্যাস তৈরি করতেছে। আমরা অ্যানোডে ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে ক্যালসিয়াম ধাতু হিসেবে, মানে ক্যাথোডে ক্যালসিয়াম ধাতু আমরা দেখতে পাবো। তো এই যে চিত্রটা তোমাদেরকে বোঝাচ্ছে, সেই চিত্রটা কিভাবে কাজ করতেছে, এই যে তোমার ক্যাথোড যে তড়িৎদ্বার, এই ক্যাথোড তড়িৎদ্বারে এটা জমা হবে, এই যে ক্যাথোড তড়িৎদ্বারে আমাদের সঞ্চিত ক্যালসিয়াম ধাতু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আর গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এইটা এখানে কার্বন দণ্ড তোমার অ্যানোড হিসেবে কাজ করতেছে, যেখানে তুমি ক্লোরিন গ্যাসের বুদবুদ দেখতে পাবা। ওকে ফাইন, সো আমাদের গয়ের প্রশ্নটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার যাব আমরা আমাদের ঘয়ের প্রশ্নে। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো, যে উদ্দীপকের আর ধাতুটি দ্বারা তৈরি নিত্য ব্যবহৃত যন্ত্রগুলো দীর্ঘস্থায়ী করার প্রক্রিয়া আলোচনা করো। আচ্ছা, তো তাহলে এখানে আসলে আলটিমেটলি বলতে চাচ্ছে যে আর কে ছিল, মূলত আর ছিল আমাদের মূলত এফি ধাতু। তো এই এফি ধাতুকে দিয়ে আমরা কিভাবে লোহার তৈরি, মানে এফি মানে কি আয়রন, আয়রন দ্বারা বা লোহা থেকে যেই দা, বটি বা আরো অন্যান্য যে উপকরণগুলো তৈরি করা হয়, এগুলো তো আমরা জানি সহজেই মরিচা পড়ে। এখন এই মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য কি কি পন্থা বা কি কি প্রসেস আছে সেটা আমাকে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা ওকে, সো দেখো এখানে চামচ, লোহার তৈরি চামচ, এবং ফার্স্ট অফ অল খেয়াল করো আমাদের, মানে প্রথমত যদি আমরা এক কথায় বলতে চাই, লোহার তৈরি কোনো একটা বস্তুকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে সেইখানে আমরা ইলেকট্রোপ্লেটিং এর প্রলেপ দিয়ে থাকি, ইলেকট্রোপ্লেটিং। তো এখানেও মূলত আমাদেরকে ইলেকট্রোপ্লেটিং এর প্রলেপ দিতে হবে। তো এই দেখো লোহার তৈরি চামচ, যার উপরে প্রলেপ দিব তাকে আমরা কোথায় বসাচ্ছি, তাকে আমরা ক্যাথোড তড়িৎদ্বারে বসাচ্ছি। আর যার প্রলেপ দিব, সিলভারের প্রলেপ দেবো, সিলভারটা কোথায় বসতেছে, সিলভারটা অ্যানোডে বসতেছে। তো মনে রাখতে হবে, ও এটা অ্যানোড, যার প্রলেপ দিব সে বসবে, যার উপরে দিব সে বসবে ক্যাথোডে, আর যার প্রলেপ দিব সে বসবে অ্যানোডে। এবার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তুমি অ্যানোডকে কানেকশন দিলা, আর ঋণাত্মক প্রান্তের সাথে ক্যাথোডকে কানেকশন দিলা। দেন কি করতে হবে, এখানে একটা জিনিস আছে যে আমি অ্যানোড হিসেবে যেই ধাতু ব্যবহার করতেছি তার দ্রবণ, মানে যেহেতু সিলভার ধাতু ব্যবহার করতেছি তাহলে অবশ্যই সিলভার ধাতুর দ্রবণ। তাহলে সিলভার ধাতুর দ্রবণ কি, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটকে দুই ভাগে ভাগ করো, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে কি নাইট্রেট, সিলভার আর একটা হচ্ছে নাইট্রেট। তাহলে এই যে সিলভার, সিলভার আর একটা হচ্ছে এই নাইট্রেট, সিলভার নাইট্রেটকে আমরা দুইটা অংশে ভাগ করলাম, ভাগ করে আমরা দ্রবণের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা এবারে খেয়াল করো অ্যানোডের জারণ বিক্রিয়া। অ্যানোডের জারণ বিক্রিয়া কি হবে জানো, এই যে আমাদের যে সিলভার দণ্ড আছে, সেই সিলভার দণ্ড থেকে একটা সিলভার পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সিলভার প্লাস হিসেবে দ্রবণে চলে যাবে। অর্থাৎ তুমি বিক্রিয়াটা কিভাবে দেখতে পারো, যে সিলভার ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়ন আকারে দ্রবণে চলে যাবে, সিলভার আয়ন আকারে দ্রবণে চলে যাবে। আচ্ছা দেন এই লাইনটাকে আমরা এভাবে দেখাতে পারি, সিলভার ইজ ইকুয়ালস টু সিলভার প্লাস প্লাস ইলেকট্রন, সিলভার প্লাস প্লাস ইলেকট্রন। আচ্ছা
ক্যাথোডের বিজারণ বিক্রিয়া কি হবে দেখো, এই সিলভার আয়নগুলো কিন্তু দ্রবণে ভাসতেছে, এই সিলভার আয়নগুলো দ্রবণে এরকম ভাসমান অবস্থায় থাকবে, এই যে আরো সিলভার আয়ন নতুন করে তৈরি হবে। কেন? কারণ এই যে আমার দণ্ড থেকে আয়নগুলো আস্তে আস্তে দ্রবণের মধ্যে চলে আসবে, সো আমার দ্রবণের মধ্যে আয়নের সংখ্যা বাড়বে, সিলভার আয়নের সংখ্যা অনেক বাড়বে। একটু পরে কি হবে, এই যে ভাসমান সিলভার আয়নগুলো তোমার ক্যাথোড যে তড়িৎদ্বার রয়েছে, সেই ক্যাথোড তড়িৎদ্বার তো ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাহলে অবশ্যই ব্যাটারি থেকে সেই চামচ বা তুমি যার উপরে প্রলেপ দিতে চাচ্ছ সেই চামচের গায়ে এক্সট্রা ইলেকট্রন লেগে যাবে, এক্সট্রা ইলেকট্রন লেগে যাবে। আচ্ছা, ফলে এই ইলেকট্রনগুলো ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, সিলভার ধাতুতে পরিণত হবে। ইলেকট্রনগুলো মানে সিলভার প্লাস ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হয়ে যাবে, যেটাকে বলতেছি আমরা ক্যাথোডের বিজারণ বিক্রিয়া। সো অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে সিলভার প্লাস বা সিলভার আয়ন তৈরি হবে, আর ক্যাথোডের বিজারণ বিক্রিয়ার ফলে সিলভার ধাতু হিসেবে জমা হবে। তাহলে এই যে সিলভার ধাতু হিসেবে জমা হলো, ফলে কি হবে দেখো, ফলে আমরা এই চামচের গায়ে এখন সিলভার ধাতুর এরকম প্রলেপ দেখতে পাবো, যেইগুলা কিনা তোমার একটু আগে দ্রবণে সিলভার প্লাস হিসেবে ছিল। কারণ এই সিলভার প্লাসগুলো এখানে গিয়েছে, ক্যাথোডের কাছে গিয়েছে, ক্যাথোড আবার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, সেই ইলেকট্রন তাকে সাপ্লাই দিয়েছে, তাহলে সাপ্লাই দেওয়ার ফলে সিলভার প্লাসটা কিসে পরিণত হচ্ছে, সিলভার ধাতুতে পরিণত হচ্ছে এবং চামচের গায়ে একটা প্রলেপ তৈরি করতেছে, চামচের গায়ে একটা প্রলেপ তৈরি করতেছে। সো এইভাবে আমরা মূলত অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়া ইত্যাদি থেকে আমরা এই সিলভারের উপর একটা নিকেল বা লোহার তৈরি জিনিসের উপর সিলভারের প্রলেপ দিতে পারি। এবং এভাবে কি হয় দেখো, এই যদি দেওয়া হয় তখন এটি লোহাকে আবৃত করে রাখতে পারে, ফলে জলীয় বাষ্প, লোহা কেন মরিচা পড়ে, জলীয় বাষ্পের কারণে, জলীয় বাষ্প এখানে বিক্রিয়া করতে পারে না, তাই ইলেকট্রোপ্লেটিং এর ফলে এফি দ্বারা তৈরি নিত্যদ্রব্য ক্ষয়ের হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ সহজে যদি বলি, লোহা তখন, খেয়াল করো, লোহা তখন কি দ্বারা সংরক্ষিত হয়, লোহা তখন বায়ু ও জলীয় বাষ্প থেকে রক্ষা পায়। কেন বায়ু এবং জলীয় বাষ্প থেকে রক্ষা পাচ্ছে, কারণ তার উপরে একটা প্রলেপ পড়তেছে, বায়ু এবং জলীয় বাষ্প থেকে রক্ষা পাচ্ছে কারণ এটার উপরে একটা প্রলেপ পড়তেছে। কার প্রলেপ? সিলভারের প্রলেপ হতে পারে, নিকেলের প্রলেপ হতে পারে, বা অন্য যে কোনো ধাতুর প্রলেপ হতে পারে, প্রলেপ পড়ছে, ফলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই লোহাটা এখন আর কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে না এবং তার মধ্যে মরিচাও পড়বে না। তো আমাদের ঘয়ের প্রশ্নে মূলত এই জিনিসটাই আমাদের কাছে জানতে চাচ্ছে। ওকে, তো তাইলে ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সারে আমরা কমপ্লিট করে ফেললাম। ঢাকা বোর্ড 2020-এর এই সৃজনশীলটা মূলত তোমাদেরকে ক্যালসিয়াম ধাতু কিভাবে নিষ্কাশন করতে হয় ক্যালসিয়াম ক্লোরাইড থেকে, এই প্রসেসটা তোমাকে শিখিয়েছে। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।